ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স চলে এসছে ভিয়েতনাম সিরিজের আরেকটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। আর আজকে আপনাদের নিয়ে যাব খুব ইউনিক একটা জায়গায়, যে জায়গাটা আপনারা আগে হয়তো দেখেননি। আর সেই জায়গাটার নাম হচ্ছে ক্যাটবা আইল্যান্ড। এই যে আমাদের ওনার, এখানে হচ্ছে ট্যামকক ফ্যামিলি ফ্রেন্ডলি হোমস্টে। এই ফেরি থেকে সব বেরোচ্ছে, সাড়াসাট চালিয়ে চলে যাচ্ছে। উই অ্যান্ড ইয়োর ইয়েন অ্যান্ড ইয়োর। বিরিয়ানিটা যদিও একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানিয়েছে আর কি, পাতা পুতা দিয়ে, কিন্তু এর সাথে এই ধনে পাতা পুদিনা পাতা যে চাটনিটা বানিয়েছে ওটা কিন্তু হেভি লাগছে দিয়ে। তো ওটার কোনো একটা মন্দিরই আছে, ওই দেখুন বাদিকে একটা মন্দির আছে, মাঝখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি টাড়ি আসছে, খুবই সুন্দর, পুরো রেন ফরেস্ট টাইপের মনে হচ্ছে জায়গাটা। আর এই ইন্টারেস্টিং জায়গাটায় আপনারা কি করে যাবেন, সেখানে গিয়ে কি কি দেখবেন, খাওয়া দাওয়া কেমন, খরচা কেমন, কোথায় ছিলাম, এবং সব কিছু ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক ক্যাটবা আইল্যান্ড ভ্রমণ। গুড মর্নিং সবাইকে। আজকে হলো সোমবার, আর আজকে আমার এই সুন্দর হোমস্টেকে টাটা বাই বাই করে ট্যামকক আর নিনবিন যাই বলুন না কেন, সেটাকে টাটা বাই বাই করে এগোনো পালা ক্যাটবা আইল্যান্ডের দিকে। ব্যাগটা গোছানো হয়ে গেছে, আর যেরকম ঘরটা আপনার আগে দেখিয়েছিলাম দারুণ সুন্দর ছিল ঘরটা। এবার এগোনো যাক নতুন জায়গার দিকে। নতুন জায়গা আপনাদের দেখাবো, আশা করি আপনার খুব ভালো লাগবে। আমাকে হয়তো একটু টায়ার্ড লাগছে, পেটটা একটু গন্ডগোল করেছে আর কি, বেসিল পাতা খেয়ে খেয়ে পেটটা কিরকম হয়ে গেছে। যদি সকালে ব্রেকফাস্ট করিনি আজকে, নিচের দিদিকে বলেছি একটু পরে কিছু বানিয়ে দাও, বেরোনো হয় খেয়ে চলে যাবো। আর আমার এখানে একটার সময় এখান থেকে বাস আছে ক্যাটবা আইল্যান্ডের জন্য, পৌঁছাবে নেই 5:30, তো 4.5 ঘন্টা জার্নি। তো এটা একটা নতুন আইল্যান্ড, এবং এই আইল্যান্ডটা খুব ফেমাস আর কি। হ্যালং বে বা ওই সাইডের মধ্যে সবচেয়ে বড় আইল্যান্ড হচ্ছে ক্যাটবা আইল্যান্ড। তাই যাওয়া যাক, চলুন আজকে এপিসোডটা খুব ভালো হবে। এখান থেকে কিরকম যাচ্ছি, কোথায় থাকছি, আশপাশের জায়গা যা দেখানো সব কিছু আপনাদের দেখাবো। তাই স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। এই যে আমার বাস হচ্ছে 1টার সময়, আর এখানে চেক আউট টাইম হচ্ছে 11:30। আমি 12টার সময় নামলাম, নেমে নিচটায় বসে আছি, ব্যাগ ট্যাগ নিয়ে এসেছি। ভাবছি জ্যাকেটটা বাইরে রেখেছি, কারণ বাসে আবার এসি চালিয়ে দিলে ঠান্ডা লাগবে। আর দিদিকে বললাম কিছু খাওয়ার দাওয়া আছে তো দাও, খেয়ে নি, টুকটাক যা হয় খেয়ে নেব। পেটটা খুব একটা ওই নেই, মানে খাওয়ার ইচ্ছাটা চলে গেছে, একটু ঠিক হয়ে যাবে আবার নর্মাল খাবার খেলে। তো দেখি কি দেয়, খেয়ে দিয়ে নিয়ে বাসে উঠে আবার ওখানে দেখাচ্ছি। মানুষজন কতটা ভালো হয় এটাই প্রমাণ। ভিয়েতনামে কিন্তু লোকজন সত্যিই খুব ভালো, স্পেশালি এইসব জায়গাগুলোতে। আমি যে ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম আমাকে 12:30টার সময় এসে দিয়ে গেল। জেনারেলি 10টার মধ্যে খাওয়ার কথা, কিন্তু সেম জিনিসই দিয়ে গেল। এই চাটা জিঞ্জার আর লেমন দিয়ে করেছে, এত সুন্দর খেতে কি বলবো। তাদের খেয়ে নি, খুব ভালো খুব ভালো, এনারা খুবই ভালো। জায়গাটা কিন্তু হাইলি রেকমেন্ড করছি। ঘরটাও সুন্দর, দামও কম, খাওয়ার ভালো, মানুষ ভালো, আর কি চাই বলুন তো। এই যে এখন পেমেন্টটা করলাম, এখানে আমার টোটাল পড়লো হচ্ছে 11 লাখ আর 78,000 এরকম একটা কিছু অ্যামাউন্ট পড়লো। তো সেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 4,050 টাকা। তো মোটামুটি আপনাদের একটু ভাগটা বলে দিই। এখানে আমি ওই মোটর বাইক নিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে 1,20,000, মানে 1,20,000 পার ডে, তো 2,40,000 ওখানে। আর আমি প্রথমে ঘরটা অনলাইন বুকিং করে দিয়েছিলাম যেহেতু booking.com থেকে, সেটা আমার পড়েছিল হচ্ছে 5,18,000। এটা ইন্ডিয়ান কারেন্সি কনভার্সনটা আমি তলায় দিয়ে দেবো। আর হচ্ছে এখান থেকে আমি ক্যাটবা যাচ্ছি, তো ক্যাটবার টিকিটের দাম হচ্ছে 2 লাখ টাকা। আর কিছু না, আর কিছু না, তো সবগুলো মিলে হচ্ছে 11,78,000 মতন পড়েছে, যেটা হচ্ছে 4,050 টাকা। সস্তা, কিন্তু বেশ সস্তা। আপনি হিসেব করে দেখুন না, এর মধ্যে টিকিট রয়েছে, মোটর বাইক রয়েছে, 3 দিনের ঘর রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, তার মানে ব্রেকফাস্টটা রয়েছে, খুবই সস্তা। লোকজন এত ভালো কি বলবো, আমাকে কেক, তারপর একটা জলের বোতল দিয়ে দিল, যে যাওয়ার পথে তোমার লাগবে সেটা ইউজ করো। খুব ভালো লাগলো, দারুণ লাগলো। আমি আবার আসবো এখানে, সত্যি আসবো, আপনারাও আসুন, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে নাম বাইরে দেওয়া আছে, ট্যামকক ফ্যামিলি ফ্রেন্ডলি হোমস্টে। লোকেশনটা পিন করে দেবো, কারণ অনেকগুলো ফ্যামিলি আছে তো, মানে ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি হোমস্টে, হ্যান ত্যান, তো এটাই মার্ক করে দেবো। এই যে দাদা হচ্ছে হোমস্টের ওনার, আর এই হোমস্টে হচ্ছে ট্যামকক ফ্যামিলি ফ্রেন্ডলি হোমস্টে। দাদাও খুব ভালো, দিদির সাথে একটু আলাপ করিয়ে নেবো, বা আপনি আলাপ করে দেবো। দিদি ওইখানে আছে, একটু ছবি তুলে নিই, তুলেও বেরোবো, 1টা বাজে অলমোস্ট। এই যে আমাদের ওনার, এখানে হচ্ছে ট্যামকক ফ্যামিলি ফ্রেন্ডলি হোমস্টের। প্লিজ টেল ইউর নেম ওয়ান্স। মাই নেম ফাং। হ্যাঁ, দিদি খুব ভালো, আমাকে ব্রেকফাস্ট টেকফাস্ট সব কিছু খুব সুন্দর, প্রপার্টি দারুণ সুন্দর হোমস্টে। থ্যাংক ইউ। এই যে গাড়ি আসলো 1:40-এ, এবার ছোটো লিমোজিন টাইপের আর কি, এরকম। এটা করে যাবে না বাস যাবে সেটা বুঝতে পারছি না, তো গেলে বুঝতে পারবো। হয়তো এটাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবো, অন্য বড় বাস যাবে সেটা হতে পারে, কারণ আমি এখানে একাই আছি, বা হয়তো সামনে থেকে কাউকে তুলবে সেটা হতে পারে। তো যেরকম হয় বলছি আপনাদের, টাইম ছিল হচ্ছে 1টার সময় আসবে, 5:30টায় পৌঁছে, মানে 4.5 ঘন্টা। তো যেহেতু 8 ঘন্টা লেট, তো ওদিকেও হয়তো ধরুন ওই 6টা 6:30 বেরিয়ে যাবে। যাওয়া যাক। মাঝখানে একটা বোট রাইড নিতে হবে, সেটা কি আছে না আছে সেগুলো জানতে হবে।
হ্যাঁ বাস যায় মনে হচ্ছে, বড় বাস। এই যেখানে যে মেইন বাস স্ট্যান্ডটা আছে এখান থেকে কিন্তু বাস ছাড়লো, এইটা হচ্ছে বাসটা। তো এই বড় বাসটা এখান থেকে ছেড়ে দিলে আবার 1:40 আমার টাইম হয়েছে, কিন্তু ওয়েদার মেঘলা মেঘলা আছে, মনে প্রচণ্ড এন্থু আছে, সুন্দর বাস। বাস আমি ভালো, কিন্তু বোটের ব্যাপারটা জানতে হবে কি, যিনি আমারটা বুক করেছিলেন উনি তো বলছিলেন যে বোটও নাকি ইনক্লুড করা আছে এর মধ্যে, তো সেটা না গেলে বুঝতে পারবো না। যাই তাহলে আপনার দৃশ্যটা দেখাতে নিয়ে যাচ্ছি। নিনবিন বা ট্যামকক থেকে ক্যাটবা আইল্যান্ড যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। আর আমি ক্যাটবা আইল্যান্ড যাচ্ছি মেনলি লানহাবে যে ক্রুজটা আছে সেটা করার জন্য। আপনারা অনেকেই হয়তো হালং বে ক্রুজটা করেন, কিন্তু আমি যতদূর শুনেছিলাম এই যে লানহাবে আছে এটা নাকি খুব সুন্দর, ভিড়ভাড়টাও কম আর অনেক পরিষ্কার, তাই এখানে ক্রুজ করার খুব ইচ্ছে ছিল, সেই জন্যই মেনলি ক্যাটবা যাচ্ছি। এই যে এখন 4টে বাজে, 4টের সময় হাইফংয়ের কাছাকাছি চলে এসছে। এইটা হচ্ছে বাস। এখানে একটা খাওয়ার দোকান আছে, একটা সুপার মার্কেট আছে, ওই জন্য এখানে দাঁড়িয়েছে, একটু ব্রেক দিচ্ছে আর কি। তো হাইফং হচ্ছে ক্যাটবা যে আইল্যান্ডে ফেরিটা যায় সেখান থেকে আর কি পাওয়া যায়। তো খুব বেশি ডিস্টেন্স নেই আর মনে হচ্ছে, আর 40 কিলোমিটার কি 30 কিলোমিটার ম্যাক্সিমাম হবে। তো কিছুক্ষণ ওয়েট করে তারপর আবার যাবে গাড়ি। এগুলো এখন কী পাওয়া যাচ্ছে, এগুলো আচার মনে হচ্ছে এখানকার, আপনারা জানলে জানাবেন। তো এটা কী বুঝতে পারছেন দেখুন, ভেতরে কড়াইশুঁটি আরও কিছু কিছু দেওয়া আছে। আর এইগুলো এখানকার একটা বাও টাইপের, এগুলো এখানে প্রচুর লোকজন খায়, কিন্তু মোমোরই বড় ভার্সান, আর ভেতরে স্টাফিং অনেক সময় থাকেও না। এই যে ব্রিজটা যাচ্ছে এটা কিন্তু জলের ওপর দিয়ে ব্রিজ দেখলাম, ক্যাটবা আইল্যান্ড অব্দি যাচ্ছে না, কিন্তু তার আগে একটা ছোট্ট আইল্যান্ড আছে সেইটা অব্দি ব্রিজটা চলে যাচ্ছে, এবং সেখান থেকে মনে হয় একটা ফেরি ধরতে হবে, সেদিকেই যাচ্ছি। এখন বিকেল সন্ধ্যা হয়ে এসছে, অলমোস্ট বিকেল 5টা বাজে, কিন্তু মেঘের জন্য পুরো অন্ধকার হয়ে গেছে। ক্যাটবা আইল্যান্ড কিন্তু আপনারা নিনবিন ট্যামকক ছাড়াও হ্যানয় থেকেও যেতে পারেন, আর সেন্ট্রাল ভিয়েতনাম থেকেও আসতে পারেন। হ্যানয় থেকে কিন্তু অনেক প্যাকেজ ট্যুর হয় ক্যাটবা আইল্যান্ড আর ক্রুজের জন্য, সেগুলো চেক করতে পারেন klook.com-এ। এখন ক্যাটবা যাওয়ার এই পিয়ারটায় পৌঁছে গেছে, এখানে বাস মানে মোস্টলি যাবে না, এটা হয়তো আমাদের নেমে কিছু বোট ধরতে হবে, তো দেখা যাক, কিছু বলেনি এখনও। এই যে এখান থেকে টিকিট কাটছে মনে হয় বাসটা যাবে, কারণ সামনে দেখলাম গাড়ি যাচ্ছে একটা, তো বোটে করে মনে হচ্ছে গাড়ি বাস সব কিছুই যায়। এখান থেকে না টিকিট কাটছেন, এই টাইমিং দেওয়া আছে, দেখা যাক এবার তাহলে কোন দিক দিয়ে যায়। এই যে আমাদের বাস, এখানে অনেক গাড়ি টাড়িও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, তো এগুলো সবই মনে হচ্ছে ফেরি করে যাবে। দারুণ সুন্দর জায়গাটা। এখান থেকে হোটেলের ডিটেলসগুলো নিয়ে নিচ্ছে, হোটেলের ডিটেলসগুলো নিয়ে মনে হচ্ছে হোটেলের সামনেই ছেড়ে দেবে। তো অনেক সময় বুঝতে পারছে না যে কোন হোটেল কী, তো আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলোতেই করছে। ভালো, বেশ অপূর্ব জায়গাটা। এখান দিয়ে ওপর দিয়ে রোপওয়ে টাইপের কিছু একটা গেছে, মানে এখানে ইলেকট্রিক লাইন বা কিছু একটা, সেখান দিয়ে জিনিসপত্র মানে পাঠানো হয় এই আইল্যান্ডে। এইদিকে যে হালংবের জায়গাটা আছে এখানে কিন্তু প্রচুর আইল্যান্ড আছে, তো ভালো ভালো লাগছে এই জায়গাটা, ঠান্ডা ঠান্ডা আছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। দেখাচ্ছি আপনাদের জায়গাটা। এই দেখুন এদিকে মনে হচ্ছে কিছু একটা আসবে হয়তো, ওই যে ফেরিটা আসছে ওর মধ্যে দেখুন সব বাস, গাড়ি, বাইক সব কিছু আছে, ওটাতেই উঠবে আর কি। ওটাতে উঠে পেছনে যে আইল্যান্ডটা আছে ওখানেই যাবে। হ্যাঁ সুন্দর বেশ, এরকম বড় বড় ফেরি এখানে আছে আমি জানতাম না, কিন্তু হবে স্বাভাবিক, কারণ এখানে জলাশয়টা বেশি আছে যেহেতু। এই ফেরি থেকে সব বেরোচ্ছে, স্যাট চালিয়ে চলে যাচ্ছে। হেভি লাগছে, কিন্তু ভালো লাগছে বেশ। অচেনা জায়গা, অচেনা লোকজন, নতুন নতুন এক্সপিরিয়েন্স, আর কি চাই বলুন তো জীবনে। সন্ধ্যে নাগাদ ফেরিটা পৌঁছে গেল আমাদের এই ডকে, এবং এইবার আমাদের বাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ফেরিতে ওঠানোর জন্য। প্রথমে ছোটোখাটো গাড়ি, বাইক সেগুলো সব উঠিয়ে দেওয়া হলো, আর ফাইনালি যে 2-3টে বাস ছিল সেগুলোকে ওঠানো হচ্ছে এবার। ফেরিটা কিন্তু বেশ বড়ই, যদিও কলকাতা এরকম ফেরি আমি খুব একটা দেখিনি, এবং ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স করে ভালোই লাগছিল। আমাদেরকে কিন্তু বাস থেকে আর নামতে হয়নি, বাসের মধ্যেই ছিলাম, আর যেরকম দেখছেন বাসটা আবার ফেরিতে এগিয়ে দেওয়া হচ্ছে। পরে যখন ডক করা হলো 6টা নাগাদ, তখন কিন্তু অপোজিট সাইডের যেই জায়গাটা আছে সেটা খুলে দেওয়া হলো, এবং প্রথমে বাইক, গাড়ি সব কিছু বেরিয়ে গেল, আর ফাইনালি কয়েকটা পাত লাগানো হলো যে দিয়ে আর কি বাসগুলো বেরোতে পারে, বা বড় গাড়ি বা ট্রাক ছিল সেগুলো যাতে বেরোতে পারে। এবং আস্তে আস্তে বাস বেরিয়ে গেল, আর বাসে যে কন্ডাক্টর ছিলেন উনি তো আমাদের সব হোটেলের ডিটেলসগুলো নিয়েছিলেন, তাই সেই অনুযায়ী অ্যাড্রেসটা খুঁজে আমাদের হোটেলের সামনে নামিয়ে দেওয়া হলো। অনেক লোকের অনেক রকম হোটেল আছে, মোটামুটি কাছাকাছি নামিয়ে দিল। এই যে আমি হোটেলে ঢুকে পড়েছি, ঢোকা মাত্র এরকম সুন্দর একটা ড্রিঙ্কস টাইপের দিয়েছে,
খুব সুন্দর হোটেলটা। এখানে যিনি আর কি ওনার আছে উনিও খুব ভালো। আর এটা হচ্ছে কাঠবার ম্যাপ। এখানে সব প্ল্যানিং করছি, সব কিছু বলছি। এখন সময় হয়ে গেছে হচ্ছে 7টা। এটা হচ্ছে কাঠবা সেন্ট্রাল হোটেল। এবার আমি হোটেলের ঘরে যাব, গিয়ে সব কিছু ডিসকাস করছি আপনার সাথে। হ্যালো সবাইকে, ফাইনালি আমি আমার হোটেলে চলে এসেছি ক্যাটবা আইল্যান্ডে। আর এটা হচ্ছে ক্যাটবা সেন্ট্রাল হোটেল। লোকেশানটা একটু খটোমটো, মানে বুঝতে পারছিলাম না, রাস্তার ওপারে লোকেশানে দেখাচ্ছিল, কিন্তু এপারে এসে পেয়ে গেছি হোটেলটা। খুব সুন্দর, খুব সুন্দর হোটেল। এখানে যিনি ওনার আছেন উনি এবং ওনার ওয়াইফ দুজনেই খুব ভালো। ওনার নাম হচ্ছে হিপ, সুন্দর, মানে ভিয়েতনামিজ নাম আর কি। আর একটা জিনিস বলে দেওয়া, সেটা হচ্ছে আমি পৌঁছি মোটামুটি যেরকম দেখালাম, নিচে গল্প করছিলাম আর কি অনেকক্ষণ। তো 7টার মধ্যে ঢুকে গেছি। আর বাসটা যখন আইল্যান্ডে নামলো, ক্যাটবা আইল্যান্ডে নামার পরও কিন্তু অলমোস্ট 24 কিলোমিটার মতন ড্রাইভ করতে হলো আর কি। তো ক্যাটবা আইল্যান্ড একদম এইদিকে সাইডটা, মানে একদম সাউথের দিকে রয়েছে বিচগুলো, 3টে সুন্দর সুন্দর বিচ আছে, 3-4টে। তো সেদিকে কিন্তু এই হোটেলটা অবস্থিত 500 থেকে 600 মিটার দূরে। তো চট করে আপনার হোটেলটা দেখিয়ে দিই, রেটটা আমি তলায় দিয়ে দেবো। মোস্ট প্রবলি হচ্ছে 4,40,000 2 নাইটের জন্য, 2,20,000 হচ্ছে 1 নাইটের জন্য। এবার সেটা 800 বা ওরম রেঞ্জে হয় আর কি, 1000 টাকা কম। ভালো, ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে, ব্রেকফাস্ট 7টা থেকে 8:30। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আপনাকে দেখাচ্ছি। ওয়াইফাইটা একটু উইক আছে, এটা একটা প্রবলেম, বাট ঠিক আছে, আমি ফোনের নেট দিয়ে কাজ চালিয়ে নেবো, কারণ ফোনের 6G পার ডে করে ভরে রেখেছি। চলুন আপনাদের ঘরটা দেখিয়ে দিই। খুব টায়ার্ড, কাজে বসতে হবে, আজকে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো কল আছে। তাই ঘরটা দেখিয়ে টুকটাক কিছু খাওয়ার দাওয়ার খোঁজ করে একটু খেয়ে দে বসে পড়বো। এই যেটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে 3rd ফ্লোরে 301 নম্বর রুম। ঢুকে এরকম বাথরুম আছে, ওয়াশরুম আছে, কমোড সিস্টেম রয়েছে, তাই আপনার কোনো সমস্যা হবে না। গরম জলের সিস্টেম সব জায়গাতে আছে। আর এখন ওনারা বলছিলেন যে এটা নাকি অফ সিজন, ডিসেম্বর নাকি অফ সিজন, যেহেতু ঠান্ডা আছে। লোকাল ভিয়েতনামিজরা নেই, কিন্তু ফরেনাররা আছে। আর এতে ঘরটা দেখুন কি সুন্দর, ওয়েল ডেকোরেটেড। 2টো বিশাল বিশাল খাট রয়েছে, মানে কুইন সাইজ বা ডাবল বেড হচ্ছে 2টো। আর সাথে একটা স্ট্যান্ড ফ্যানও দিয়ে দিয়েছে, যেটা এখন লাগবে না কারণ ঠান্ডা আছে। মাঝখানে একটা ছোটো টেবিল টাইপের, ওপরে লাগলে এসিও আছে। ফুনিকি রেসি, ফুনিকি, জীবনের নাম শুনিনি, হয়তো এখানকার লোকাল কোম্পানি। ওদিকে আমার ব্যাগ রয়েছে, ওগুলো ইগনোর করুন। ওখানে 2টো টেবিল, 2টো চেয়ার, একটা টেবিল। আর এদিকে অ্যাজ ইউজুয়াল টিভি রয়েছে, যেটা বেশ ভালো। টাওয়েল দিয়েছে, ছোটো একটা ফ্রিজ, যেটা আমার খুব দরকার, কারণ আমি আইস টিগুলো রাখি এখানে, বা কোল্ড কফি রাখি। এদিকে কালকে সকালে ভালো করে আবার দেখাবো। এটা পুরো কিন্তু গ্লাস, এটাকে টেনে দেওয়া যায়, আর এটা দিয়ে বাইরে দৃশ্য দেখতে পাওয়া যায়। আর এখন যেহেতু অফ সিজন আর রাত হয়ে গেছে বলে লোকজন বাইরে খুব একটা নেই, তো কালকে সকালে ভালো করে দেখাবো। এইখানে ওয়ার্ড্রপটা দেখে নিন, বিশাল একটা ওয়ার্ড্রপ আছে, 2 সাইডটা খুলছি না, দিয়েছে ওয়ার্ড্রপ, অনেক হ্যাঙ্গার দিয়েছে। আর এই সাইডটা দিয়ে একবার ঘরটা দেখিয়ে দিই। এই দেখুন, বেশ সুন্দর কিন্তু, মানে 800-900 টাকা এই ঘর মানে ভাবা যায় না। আর 100 টাকা বেশি দিয়ে আমি একটা ব্যালকানিওয়ালা রুম নিয়েছি। দেখুন ব্যালকানি চলে এসেছি, এখান থেকে কিন্তু সুন্দর ভিউ রাস্তার ওপরে একদম। তো আমি আপনার রেকমেন্ড করবো 100 টাকা বেশি দিয়ে এই ব্যালকানিওয়ালা রুমটা নেওয়াটা বেটার। একটু হাওয়া বাতাস পাস করবে, সুন্দর লাগবে, ভালো লাগবে। বেরোবো একটু বাদে, ঠিক বেরোবো, আপনাদের দেখাবো। তাহলে সময় হয়ে গেছে রাত 9টা। এই সময় টুক করে একটু বেরিয়ে পড়লাম ডিনার করতে আর আশপাশটা আপনার দেখানোর জন্য। যেরকমটা বললাম, এটা কিন্তু অফ সিজন, তো সেই জন্য এখানে কিন্তু ভিড়ভাড়টা অনেকটাই কম। জেনারেলি যা সব টুরিস্ট সবই কিন্তু আর কি বিদেশি, লোকাল লোকজন কিন্তু নেই বললেই চলে। তো এখন যাই, এখানে একটা নাকি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওখানে খাবার খাবো কিনা ভাবছি, ইচ্ছে তো করছে, কারণ টেস্টটা চলে গেছে মুখে। এখানে নাকি ওই সেসেমি অয়েল, তারপর বেসিল পাতা এসব ইউজ করে, তো ওই জন্য একটু গন্ডগোলটা হয়েছে। কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টের দাম কিন্তু অনেক বেশি হয়, মানে 3 টাইমস দাম হয়ে যাবে আবার। তো দেখি 500 টাকা বা 600 টাকা দিয়ে বিরিয়ানি খাবো নাকি ভাবছি। এখন এখানে যদি ঠান্ডা থাকে সেই জন্য আর কি লোকজন নাকি লোকাল লোক আসে না, মার্চ থেকে সিজন শুরু হয়। এই দেখুন এখানে ক্যারিওকেগুলো কিন্তু খুব চলে। যাই হোক, স্ট্রেট গেলে হচ্ছে বিচের রাস্তাটা, সেখানেই অনেক রেস্টুরেন্ট আছে। এই যে এখন মনে হচ্ছে সেন্টারের জায়গাটায় চলে এসেছি। এই ওয়েলকাম টু ক্যাটবা লেখা আছে এদিকে, আর এদিকে মানে বিচের রাস্তাগুলো যাচ্ছে। এইদিকে আমার ঘরটা ছিল, তো এদিকে যাই, দেখি কোথায় কি আছে। পরপর রেস্টুরেন্টস আছে এদিকে কিন্তু, তো গিয়ে দেখি কোথায় খাওয়ার জায়গা আছে। ম্যাক্সিমাম ড্রিঙ্কসের জন্যই কিন্তু জায়গাগুলো ফেমাস, আর তার সাথে তো খাওয়ার রয়েছে। কিন্তু ম্যাক্সিমাম লোকজন কিন্তু এখানে স্মোক করছে, ড্রিঙ্ক করছে, ওটাই করছে আর কি। আর এই যে ওয়েলকাম টু কাঠবা, এটা হচ্ছে মেন এখানকার জায়গাটা।
কাল সকালবেলা ভালো লাগবে, হয়তো রাত্রিবেলা বেশ আলো টালো সাজিয়েছে তো, বেশ ভালোই লাগছে। এইটা হচ্ছে মেইন এরিয়া। দেখুন এখানে মার্কেট আছে, জামা কাপড় হ্যান ত্যান সব কিছু কেনাকাটার জন্য। দাম কীরকম হয় পরে আমি পারলে দেখাবো একবার। আর খাওয়ার দাম দরগুলো আপনার দেখিয়ে দিই চট করে। আমি যতদূর শুনেছি ক্যাডবাতে কিন্তু খাওয়া দাওয়ার প্রাইস একটু ইনফ্লেটেডই আছে, দাম বেশি, যেহেতু ছোটো একটা আইল্যান্ড, এটা কোনো মেনল্যান্ডের সাথে আর কি যোগাযোগ আছে ঠিকই, কিন্তু একটু অতটা ভালো যোগাযোগ নেই, তো জিনিসপত্র আনতে হয় মেনল্যান্ড থেকে, তো সেই জন্যই দাম বেশি। এখানে অনেক লন্ড্রি সার্ভিস, মোটর রেন্টাল। এই যে বাইকগুলো দেখছেন এগুলো বললো 100 মানে 1 লাখ লোকাল কারেন্সিতে দেবে নাকি। তো এই বাইকটা ভাবছি ভাড়া করে নেবো, ভাড়া করে একদিন ঘুরবো অ্যাটলিস্ট, আর একদিন এখানে যে ট্যুরগুলো হয় সেগুলো করব। এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো যে হ্যালং বে আছে, এই ক্যাডবা কিন্তু সেই হ্যালং বেরই একটা পার্ট, তো সেই জন্য আপনারা যদি এখান থেকে ট্যুর করেন তাহলে কিন্তু হ্যালং বের যে সাদার্ন পার্টটা আছে সেই সাদার্ন পার্ট আর ক্যাডবা আইল্যান্ডের নিজস্ব যে আশেপাশে এরিয়াটা আছে যেটা পুরো হ্যালং বের মতনই, সেটা কিন্তু করতে পারেন। তো আমিও সেটা করবো আপনাদের দেখাবো। আর এটা কিন্তু নতুন হ্যালং বে বলছে লোকজন, কারণ এখানে ভিড়ভাড়টা কম, ট্যুরিস্ট কম, পরিষ্কার পরিচ্ছন্ন, তো সেই জন্য আমি কিন্তু হ্যালং বে স্কিপ করে এখানেই এসেছি, কারণ সেম ফিল পাওয়া যাবে কিন্তু বেটার পরিবেশ। এখানে বাচ্চা কাচ্চারা দেখুন রাস্তার উপরে ব্যাডমিন্টন খেলছে, ভালো বেশ। এখানেও কিন্তু মাসাজ পার্লার ভর্তি দেখতে পাচ্ছি, তো এখানে চাইলে আপনারা করাতে পারেন, নানা রকম আর কি বডি, ফুড সব কিছুই আছে আর কি। কিন্তু আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টটা খুঁজছি, মনে হচ্ছে সামনের দিকে সেটা, কিন্তু এখানে পরপর কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে। পেছনে একটা কোরিয়ান রেস্টুরেন্টও ছিল, তো এই অবস্থায় মানে যেরকম টেস্ট চলে গেছে সেই অবস্থায় কোরিয়ান খেলে আরও মুশকিল। দেখি ইন্ডিয়ানটা দেখি, খেয়েই নেবো, কী আছে 500-600 টাকা যাবে আর কি। আর এখানে দেখুন লাইভ ফিশ কিন্তু সার্ভ করা হয়, মানে এই অ্যাকোরিয়ামের মধ্যে ফিশগুলো রাখা, মাছগুলো রাখা আছে, এগুলো উঠিয়ে বা লবস্টারগুলোকে উঠিয়ে বানিয়ে দেওয়া হয় আর কি। এরকম একটা বড়ো মোবাইলের দোকান, এখানে সব কিছুই আছে, ছোটো ছোটো করে সব কিছুই আছে, তো সেইগুলো আপনারা দেখতে পারেন। এই সামনে মনে হচ্ছে এটা এখানকার লোকাল, এগুলো লোকাল খাবার দাবার সবই এখানে পাওয়া যায়। এই মাছে বা সি ফুডের ব্যাপারটা প্রচুর রয়েছে, কারণ পাশেই রয়েছে জলাশয়, তো সেখান থেকে মাছ ফাছ হ্যান ত্যান তুলছে, রাখছে অ্যাকুয়ারিয়ামে, তাও খাওয়া দাওয়া হচ্ছে আর কি সেগুলো। এই যে এখানে গণেশের যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওখানেই চলে এসেছি, গণেশ রেস্টুরেন্ট, যেটা ম্যাপে আছে একমাত্র এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলছে। তো সেখানে এসে যেরকম বললাম খাওয়ার দাম দরটা একটু বেশি আছে ঠিকই, আর আমি দেখলাম বিরিয়ানি রয়েছে, বিরিয়ানি, এগ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি এসবগুলো আছে। তো চিকেনটা অর্ডার দিলাম, ওটা হচ্ছে 1.45 মানে হচ্ছে 1,45,000 লোকাল কারেন্সিতে, তো মোটামুটি ধরে রাখুন 500 টাকার একটু কম আর কি। তো খেয়ে দেখি কেমন হয় না হয়, খেয়ে দেখি। বাকি জিনিসগুলোর দামটা আরেকটু বেশি ধরে রাখুন। তো একটু আনকমন খেতে ইচ্ছে হচ্ছে, খেয়ে দেখি কেমন লাগে কলকাতার বিরিয়ানি, এখানকার বিরিয়ানি কীরকম তফাৎ না হয়, আর সিমিলার কী হ্যান ত্যান সবই দেখবো। আপনার রেস্টুরেন্টটা দেখিয়ে দিই ঘুরিয়ে। ভিড় ছিল তখন আমি আগে এসলাম, ভালো ভিড় ছিল, এখন যেন ভিড়টা একটু কমে গেছে যেহেতু রাত হয়ে গেছে বলে। এই যে পেঁয়াজ টেঁয়াজগুলো দিয়ে গেছে, একজন এখানে ইন্ডিয়ান আছে মনে হচ্ছে দেখে আমার। এখানে ভেতরে বসার জায়গা আছে, আবার চাইলে আপনারা কিন্তু বাইরেও বসতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু আছে। সুন্দর এমনি বেশ। খাবারটা দেখি কেমন হয়। এই যে এখানে যে বললাম রেস্টুরেন্টে এসেছি, সেখানে আমার বিরিয়ানি চলে এসেছে, চিকেন বিরিয়ানি, সুন্দর সাজিয়ে দিয়েছে কিন্তু ভালো লাগছে দেখতে বেশ, সাথে রায়তাও দিয়েছে, মনে হচ্ছে ভালো খেতে হবে। খেয়ে দেখি, খেয়ে দেখে আপনারা বলছি। এবং চারিপাশে সুন্দরভাবে কিন্তু পেঁয়াজ আর টমেটো দিয়ে সাজিয়েছে। ভাতটা বেশ লম্বা লম্বা বাসমতি চালেরই মনে হচ্ছে আমার, ওপরে পেঁয়াজ টেঁয়াজ ছড়ানো আছে বেরেস্তা টাইপের, এর পাতা পুতা দিয়েছে, এটা হলেই গন্ডগোল। এই দেখুন মাংসর পিসগুলো দেখুন, 5 পিস দিয়েছে, 1 2 3, ভেতরে একটা, আর 4 আর 5, ভেতরে ঝোল ঝোল টাইপের দেওয়া আছে, একটু স্পাইসি আছে হালকা, ভালো খেতে লাগছে আমার। খেয়ে নিই চপাচপ করে। বিরিয়ানিটা যদিও একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানিয়েছে আর কি, পাতা পুতা দিয়ে, কিন্তু এর সাথে এই ধনে পাতা পুদিনা পাতা যে চাটনিটা বানিয়েছে ওটা কিন্তু হেভি লাগছে দিয়ে, পুরো আমাদের ব্যারাকপুরে দাদা বৌদির মতন। আর মাংসগুলো পিসগুলো জাস্ট টু গুড, খুব ভালো কিন্তু, একদম সলিড পিস, স্পাইস কম এই ভেতরটায়, কিন্তু বিরিয়ানির মধ্যে স্পাইস আছে। মাংসগুলো একটু নন স্পাইসি, ভালো লাগছে বেশ খেতে, সবাই খেতে পারবেন কিন্তু এই ব্যাপারটা। খেয়ে নিই একটু এই চাটনিটা দিয়ে মাখিয়ে খেয়ে নিই। আর ওদিকে পেঁয়াজও আছে ভিনেগারে চোবানো। রায়তাটা খেয়ে পরে বলছি কেমন। এই রায়তাটা কিন্তু আমাদের ওখানকার মতনই বানিয়েছে। এই দেখুন টমেটো, পেঁয়াজ, শসা সব কিছু আছে, খালি এই যে দই টাইপের এরকম বেসটা বানিয়েছে না, এটা একটু মোটা আর কি, আর কিছুই না। খেতে সুন্দর কিন্তু একদম আমাদের ওখানকার মতনই। এই দেখুন রাত্রে যে মেন গেটটা আছে না, ওয়েলকাম টু ক্যাডবা লেখা আছে, সে একটা খুব সুন্দর ডেকোরেশন করা আছে কিন্তু। এখানে বাচ্চারা সাইকেল টাইকেল চালাচ্ছে, বড়রাও করছে আর কি, এইসব স্কুটার টাইপের আছে, বড়রাও কিন্তু সেগুলো চড়ছে এখানে। মজাদার পরিবেশ, সুন্দর পরিবেশ কিন্তু। রাতেও লোকজন অ্যাক্টিভ আছে, এখন 10টা বাজে এখানকার লোকাল টাইমে। ওরে বাবা কী জোর চালাচ্ছে, গুঁতো না মেরে দেয়, হ্যাঁ গুঁতোই মেরে দেয়, ওরে বাপরে পাশ দিয়ে যাচ্ছে।
যাই একটু দেখাই আপনার জায়গাটা। ভাবছি এটা কল আছে 10:10, হ্যাঁ ঢুকলেও হবে এখন। ওই সাইড থেকে কলটা নিয়ে নিই ভাবছি, কাজের কাজ হবে। ফোনেই কল নিয়ে নিচ্ছি। এই এখন সময় হয়ে গেছে হচ্ছে রাত 10:30, আর এখন এই ক্যাটবা শহরে একদম মাঝখানে চলে এসেছি, যেখানে দেখালাম বড় গেটটা আছে। তো সেইখানে পরিবেশটা একটু দেখিয়ে দিই। বাচ্চা কাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, সাইকেল টাইকেল চড়ছিল একটু আগে, এখন লোকজন কমে গেছে যদিও। স্কুটার আছে, অনেক কিছু আছে, মানে বাচ্চাদের জন্য সুন্দর জায়গা একটু সিটি সেন্টারটা। মানে সিটি সেন্টার মানে কি, এই ছোট্ট টাউনটার মাঝখানে আর কি, ক্যাটবা টাউনই বলতে পারেন, শহর ঠিক না। তো সুন্দর বিরিয়ানি খেয়ে এসে এই জায়গাটা একটু ঘুরে বেড়াচ্ছি, কলটা নিয়ে নিলাম, এরপর ব্যাক করবো। তাই আপনার জায়গাটা একটু দেখিয়ে দিই চট করে। ফার্স্ট গ্লিমস অফ ইভিনিং অর নাইট অ্যাট ক্যাটবা। এই ফোয়ারাটা এক্ষুনি বন্ধ করে দিল। আর ওপারে দেখুন প্রচুর রেস্টুরেন্ট, বার, হস্টেল সব কিছুই আছে। কিন্তু এই ক্যাটবা পড হস্টেলটা একদম রাস্তার ওপরে। এখানে দেখুন দ্য মুন বুটিক হোটেল, ক্যাটবা ওয়াটার সাইড, এগুলো সব কিন্তু একদম রাস্তার ওপরে, মানে একদম বিচ ফ্রন্ট বলতে পারেন। আর এখানে দেখুন এই ছোটো ছোটো স্কুটার, বাচ্চাদের খেলনা টেলনা সব কিছু রাখা আছে। এদিকে গাছগুলো কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর আলো টালো দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর ওদিকে পিয়ারটা আছে, এখান থেকে আমি জানি না কখন কি ছাড়ে না ছাড়ে। আমার মনে হচ্ছে এখান থেকে কোনো ফেরি টেরি ছাড়ে হয়তো। আমাদের বাসটা তো এখানে নামেনি, এখানে হচ্ছে মানুষ পারাপার হওয়ার জন্য হয়তো। ভাবছিলাম ওদিকটা যাই, কিন্তু আর কেউ যাচ্ছে না, তো ইয়ারা যাবো না, জানি না ওটা রেস্ট্রিক্টেড কিনা। কিন্তু লাগছে কিন্তু এক নাম্বার। পেট ভরে গেছে, তো পেট ভরে যাওয়ার পর এইসব জায়গা ঘুরে বেড়াতে ভালোই লাগে। আর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, হালকা জ্যাকেট পরে আছি। এই আমি প্ল্যান করছিলাম একটু সি বিচ যেটা আছে আর কি, ক্যাটবা বিচ 1 সেদিকে যাওয়ার। কিন্তু এখানে ট্যুরিস্ট সিজন যেহেতু না, একদম খালি খালি হয়ে গেছে, 10:30টায় পুরোই খালি হয়ে গেছে, কেউই নেই। তো ওদিকটা আরও অন্ধকার দেখছে, এই জন্য এখন যাচ্ছি না। এখানে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, এরকম মাঝে মাঝে সুন্দর সুন্দর সাজানো জায়গা আছে এখানে, সেগুলো আপনারা এসে দেখতে পারেন। সেখান থেকেও কিন্তু বিচ, দেখুন পেছনেও কিন্তু একটা বিচ টাইপের। এখানে বিচ নেই, যদি এখানে জল, সামনে বিচ ছিল। তো এই সুন্দর পরিবেশটা এনজয় করতে পারেন, ভালো লাগবে। রাত্রিবেলা যেহেতু আলোগুলো জ্বলে গেছে, সেই জন্য কিন্তু বেশ সুন্দর লাগছে। সুন্দর সাজিয়েছে না? এই যে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ক্যাটবা সেন্ট্রাল হোটেলে। রাত্রিবেলায় বলে দিতে হয়, এখানে লিস্ট আছে দেখুন। এই প্যানকেক, ফ্রাইড রাইস, নুডলস আর বানমি, এই তিনটের মধ্যে একটা জিনিস, আর এখানে ড্রিঙ্কটা আপনার মতন। তো এই হচ্ছে হিসেব, এগুলো বলে দিতে হয়। তো সকালে দিয়ে দেবে। আর টাইম হচ্ছে 7টা থেকে 8:30, এটা একটু কষ্টের। আমি যেহেতু রাত করে শুই, তো সেই 8:30টার সময় আসতে একটু অসুবিধা হলো, বাট খেয়ে নিই। আমি ফ্রাইড রাইস বানিয়ে দিতে বলেছি একটু মাংস দিয়ে, খেয়ে দিই কেমন লাগে। এই যে স্কুইড রোল বানাচ্ছে, সি ফুড এখানে খুব চলে তো। Oh, okay. You put this in a grinder and then make a paste. Yeah, this one I got smell. Nice. এখানে পাতা দিল, এটা কি পাতা কে জানে, এটা মনে হচ্ছে ধনে পাতা মনে হচ্ছে। এই যে রান্নাঘর এখানে, এখানে কিচেন, এখানে রান্না বান্না হবে। ইয়া পুরো মাখছে, এটাকে মেখে টেকে ভাজবে মনে হচ্ছে। You then will fry this, no? Fry this in oil? Okay. এগুলো এখানকার, this is a local food here, is it? Yeah, later become this is. Oh. Chamu, okay. Yeah, this mean squid. Squid is mực. Yeah, I saw this. Roll like. So squid, you get it from this area only, no? This market? Catba market you get? In market they also have. But we handmade it more nice. সুন্দর বানাচ্ছে কিন্তু এটা মেখে। হ্যালো, গুড মর্নিং সবাইকে ফ্রম ক্যাটবা আইল্যান্ড ইন ভিয়েতনাম, যেটা কিনা হ্যালং বে এরিয়াতে সবচেয়ে বড় আইল্যান্ড। তো গতকালকে এখানে এসেছিলাম, আপনারা দেখিয়েছি। কিন্তু আমি কী করলাম, এক নাইট বাড়ি নিলাম, বাড়ি নিয়ে ভাবলাম এখানে যে সি বিচগুলো আছে, এবং খুব ফেমাস একটা হসপিটাল কেভ আছে, মানে একটা কেভ যার মধ্যে আর কি হসপিটাল, অনেক ফ্যাসিলিটিস বানানো হয়েছিল ভিয়েতনাম ওয়ারের সময়। সেখানে সোলজারদের রাখা হতো, ট্রিট করা হতো, সব কিছু করা হতো। বেশ ইন্টারেস্টিং একটা জায়গা। আর ক্যাটবা ন্যাশনাল পার্ক আছে, সেটা অনেকটা দূরে, এবং সেখানে একটা বড় ট্রেক আছে। তো সেইটা আর করছি না একটা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য, কারণ এত মেঘলা কিছুই দেখা যাবে না। কিন্তু আপনার হসপিটাল কেভটা দেখাবো, মেনলি সেটার জন্য এখন বেরোচ্ছি। চট করে স্কুটি নেব, স্কুটি নিয়ে তেলটা ভরিয়ে চলে যাবো এখান থেকে 9 কিলোমিটার দূরে। আর ফেরার পথে আপনাদের বিচগুলো দেখাবো। তাই চলুন আজকে একটু এক্সপ্লোর করা যাক ক্যাটবা আইল্যান্ড। এই আমার স্কুটি দিয়ে গেল 100,000 এখানকার লোকাল কারেন্সিতে। চট করে সামনের দিকে যাবো, গিয়ে ডান দিকে নিয়ে পেট্রোল পাম্প আছে, পেট্রোল ভরিয়ে নিয়ে
বা গ্যাস বলে ওরা আর কি, সেটা ভরিয়ে নিয়ে এগোবো হসপিটাল কেভের দিকে। যে এখান থেকে গ্যাস ভরে নিলাম, 1.5 লিটার নিল হচ্ছে 50,000 লোকাল কারেন্সি। এই জায়গাটা কিন্তু সুন্দর বেশ, এখান দিয়ে মনে কোনো পিয়ার বা কিছুর দিকে যাচ্ছে, তো এদিকে এখন যাচ্ছি না। এই যে দেখুন, ওয়েলকাম টু ক্যাডবা ফিশিং পোর্ট। আচ্ছা, এদিকে ফিশিং পোর্ট ফোর্ট হয়, ঠিক আছে। আমি মেন জায়গাটা ঘুরে আসি আগে, ঘুরে এসে দেখবো এদিকটা যেতে পারি নাকি। এই যে এটা হচ্ছে ক্যাডবার ফিশিং ভিলেজ, বেশ সুন্দর জায়গা কিন্তু। সব মাছ ধরার জন্য সব ট্রলার বা ছোটো ছোটো বোট রয়েছে, আর ওদিকে হচ্ছে মেন শহর। হেভি লাগছে এই জায়গাটা, এটা একদম কাছে, এটা দেখেন পরে আসবো আপনার, তাও যাচ্ছি বলে দেখিয়ে দিলাম চট করে। সব মাছ ধরে ফিরে এসছে কিন্তু এখন। গোপ্রো সেটআপটা লাগাইনি বলে মাঝে মাঝে দাঁড়িয়ে আপনাকে দেখাচ্ছি। ল্যান্ডস্কেপটা দেখুন কি সুন্দর। এদিকে কিন্তু সন্ধ্যা রাত্রি হলে আসা যাবে না, এইদিকে মনে হয় কনস্ট্রাকশন কিছু হবে, বড় হোটেল হচ্ছে। আর এই দিয়ে যাওয়া যাবে হচ্ছে হসপিটাল কেভের দিকে, আর ন্যাশনাল পার্কটা এদিকেই পড়ছে। ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু, এই জন্যই লোকজন এখানে কম, লোকাল ট্যুরিস্ট। আর তেলটা 1.5 লিটার নিল হচ্ছে 50,000 লোকাল কারেন্সি। ওটা বলতে পারতাম 1 লিটার দাও কম হতো একটু, বাট অত ঝামেলা ভালো লাগছে না, দিয়ে দাও আর কি, ঝামেলা কাটাও। বারবার বাধ্য হচ্ছি দাঁড়াতে, কি ল্যান্ডস্কেপ, ওফ ইটস টু গুড। এই মাঝখানে একটা শান্তশিষ্ট বসতি, সে ভিয়েতনাম যুদ্ধে যেসব সিনেমা দেখতাম না, সেরকম পরিবেশ মনে পড়ে যাচ্ছে। অপূর্ব অপূর্ব, হেভি লাগছে। ক্যাডবারে টাইম নিয়ে কিন্তু এক্সপ্লোর করতে পারলে অনেক জায়গা আছে, প্রচুর মিলিটারি এখানে গ্যাদারিং রয়েছে বা ধরুন বেস রয়েছে, কারণ এটা কিন্তু ওদের মিলিটারিদের জন্য একটা বেশ ভালো ট্রেনিং স্পট, বা এখানে আর কি সেটেলমেন্টস রয়েছে মিলিটারিদের অনেক। রাস্তাগুলো দারুণ, অনেক উঁচু নিচু আছে, কারণ পাহাড়ি টাইপের রাস্তা আর কি। কিন্তু সামনের এই গ্রামটা জাস্ট টু গুড লাগছে। আমি যেখানে থাকছি না, সেই জায়গাটা কিন্তু ভালো লোকেশান। এই জায়গাতে কিন্তু কিছুই নেই বলতে গেলে, পুরো খালি খালি, কিন্তু সুন্দর, বেশ সুন্দর গ্রিনারি, চারিপাশে পাহাড়, হেভি লাগছে। এই যে এখন চলে এসেছি ক্যাডবা আইল্যান্ড, ভিয়েতনামে সে বিখ্যাত হসপিটাল কেভে। এটা ক্লোজিং টাইম হচ্ছে 5টার সময়, আর ন্যাশনাল পার্কের ক্লোজিং টাইমও কিন্তু 5টার সময়। দারুণ একটা সুন্দর জায়গার মাঝখানে রয়েছে এই কেভটা, এখান দিয়ে ঢুকে যেতে হবে। আর এখানে পার্কিংও সাইডে রয়েছে, কিন্তু আলাদা করে আপনি পার্কিং করবেন না। অনেক জায়গাতে ফ্রি পার্কিং লেখা থাকে, যখন থেকে মানে খাবেন কিছু নেবেন, তো ওই ব্যাপারটা কিন্তু এখানে নেই, তাই এদিকে করবেন না, এইদিকে স্ট্রেট চলে আসবেন। আর এখানে এন্ট্রি হচ্ছে 40,000 লোকাল কারেন্সি, তো সেটা দিয়ে এবার ঢুকে যাওয়া যাক ভেতরে। এইবার আমি কেভের দিকে ঢুকছি, আর এই জায়গাটার নাম ছিল হচ্ছে হুনসং কেভ। প্রথমে জি ত্রান ডাইনাস্টি এখানে রাজত্ব করতো, তো তাদের রাজার নামে কিন্তু নামকরণ করা হয়েছিল। কিন্তু এই হসপিটাল কেভের সিগনিফিকেন্স হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লোকেশান ছিল, স্ট্র্যাটেজিক লোকেশান ভিয়েতনাম ওয়ারের সময়। এই কেভের মধ্যেই সামনে কংক্রিট ব্লক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল বা কাভারিং করা ছিল, যাতে ইউএস যখন এখানে বম্বিং করছিল ভেতরে, যাতে লোকজন সাবধানে থাকতে পারে, মানে বম্ব শেল্টার টাইপের। নট অনলি বম্ব শেল্টার, এটাকে হসপিটাল বলা হতো, কারণ কি এখানে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি হতো। 3টে ফ্লোরে এরকম কেভটাকে ভাগ করা আছে, 100টা মতন ওয়ার্ড ছিল। নিচেরটায় লোকজনকে ট্রিটমেন্ট করা হতো, ওপরে এক্সারসাইজ রুম, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রুম ছিল, আর ফাইনাল জায়গায় লোকজন থাকতো, মানে টপ ফ্লোরটায় লোকজন থাকতো, বসবাস করতো, আর অফিসারদের ওয়ার্ডও ছিল। খুব ইন্টারেস্টিং একটা জায়গা। ভেতরে ঢুকে দেখি কী আছে না আছে আপনাদের দেখাচ্ছি। বাইরের দিকটা কিন্তু সুন্দর প্রিজার্ভ করা আছে, ভেতর দিকটায় মনে হয় মানে ডেকোরেশন করে একটু মেনটেন করেছে আর কি, গেলে বুঝতে পারবো। তাই যাওয়া যাক এই ইন্টারেস্টিং কেভে। বেশ উঁচু উঁচু সিঁড়ি আছে কিন্তু এখানে, যেটা কেভের দিকে যাচ্ছে। এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানকার ছেলেটা একজন আছে আর কি, তো ওই বলছে যে ভিয়েতনাম ওয়ারের সময় কাজে লেগেছিল এই জায়গাটা। এবার এখান দিয়ে ঢোকা যাক। এটা হচ্ছে ফিল্ড হসপিটাল, এখানে উপরে লেখা আছে। খুব নিচু নিচু জায়গা আছে, সেই জন্য বলে দিল যে একটু মাথা নিচু করে যেতে হতে পারে। ঢুকে ভয় পেয়ে গেছে এরকম স্ট্রাকচার দেখে। আচ্ছা, এগুলো হচ্ছে সব ওয়ার্ড আর কি, না এটা সিকিউরিটি রুম। নাইস। কিচেন রুম, মেডিসিন রুম, সব কিছু রুম এগুলো আলাদা ভাগ করা আছে। কি অপূর্ব, এটা কেভের মধ্যে এগুলো। এই যে ওয়েপন রুম, এটা এখানে সব সৈন্যদের ওয়েপন টেপন সব কিছু রাখা আছে। ইকো হচ্ছে আসলে। এইগুলো মনে হচ্ছে ওয়ার্ড ছিল এখানে, যেখানে ট্রিটমেন্ট হতো। এই দেখুন অরিজিনাল ছবি এই ওয়ার্ডটার, তখন কি অবস্থা ছিল এখানে। এই দেখুন এখানে একটা সিঁড়ি দেওয়া আছে, ওপরটা কিন্তু ব্লকড এখানটা, মানে কোনো একটা হিডেন সেকশন। এটা এগুলো নর্মাল পাবলিকের জন্য অ্যাক্সেসেবল না। কত কি ছিল, অনেক কিছু এখনও নাকি ডিসকভার করা হয়নি। এই কেভটা এত বড় বানানো হয়েছিল, খুবই ইন্টারেস্টিং জায়গা।
কিরকম একটা গন্ধ আছে এখানে, পুরো ইকো হচ্ছে, কেউ নেই এই জায়গাটায়। বাহ, এটা ফরবিডেন গ্রাউন্ড, ওদিকে ঢোকা যাবে না। মানে কেভের মধ্যেও কিন্তু আনডিসকভার্ড পোর্শন প্রচুর আছে, হেভি হেভি টুকুর জায়গা। বিশাল বড় একটা কেভ চেম্বার, এটা একটা বড় রুম এখানে। মনে হচ্ছে এটা বন্ধ করে দিয়েছে, এখান দিয়ে ওপরে যাওয়া যায়। আরও অনেকগুলো ফ্লোর আছে কিন্তু, তো সেদিকে যাওয়া যাচ্ছে না। ওই 3rd ফ্লোরে কিন্তু লোকজন থাকতো আমি যতদূর শুনেছি, সেই জন্য পুরো কংক্রিটে তৈরি করা আছে এখানে, কিন্তু যেতে দিচ্ছে না। এখন এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। 2nd ফ্লোরটা দেখলাম, কিন্তু 3rd ফ্লোরটা কোথায় ওটা কেন দেখতে পেলাম না। হেভি কথা কিন্তু ইকো হচ্ছে এখানে, হয়তো কিছু আছে এদিকে, দেখছি না। এগুলো সবই বন্ধ করা, প্রচুর রুম রয়েছে এরকম। আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে। এটা মনে হচ্ছে এক্সিট, কিন্তু আরেকটা ফ্লোর ছিল আমি যতদূর জানি বা পড়েছি। না, এক্সিটেই চলে আসলাম। আমার মনে হয় ভালো করে মেনটেন করেনি এটা। আরও কিছু হয়তো ভেতরে আছে যেটা আর কি দেখতে পেলাম না, বা সেটা বন্ধ করে দিয়েছে উপরে 3rd ফ্লোরটা। বাট ঠিক আছে, এমনি খুব সুন্দর জায়গাটা। এই যে এখানে ত্রুংতাং কেভ, এটাতে চলে এসেছি। আমি এখানে ঢুকছি না, কারণ কি এখানে যে টিকিটটা আছে এটা এখানকার আর ন্যাশনাল পার্কের ইনক্লুডেড আছে আর কি, 80,000 লোকাল কারেন্সিতে। তো এখান থেকে ন্যাশনাল পার্কটা আপনার দেখিয়ে আনবো সামনে, ওটার এন্ট্রেন্সটা আছে, ওটা আরও 15 মিনিট মতন এখান থেকে স্কুটি চালিয়ে। এই টিকিট কাউন্টারতে টিকিট কেটে ভেতরে ঢুকে যেতে হবে। তো এখন যেহেতু পিকটা আমি ক্লাইম্ব করছি না বা ট্রেকিং করছি না, তো সেই জন্য যাচ্ছি না, কিন্তু আপনারা চাইলে কিন্তু যেতেই পারেন। সুন্দর জায়গা। এই কেভটা ভালো, কেভটা আমার দেখার ইচ্ছে ছিল, কিন্তু এখন 2টো টিকিট কাটলে মানে অনেকটাই আর কি, 300 টাকা মতন। তো সেই জন্য রাস্তাঘাটটা দেখি, সামনে একটা গ্রাম আছে, গ্রামটা এক্সপ্লোর করবো, এইসবই করবো। এই দেখুন দং ত্রুং তাং, এটা হচ্ছে ক্যাডবার সবচেয়ে বড় কেভ আর কি। বিশেষ মানে বিশাল বড় সেরকম কিছু না, কিন্তু হ্যাঁ ঠিকঠাক আর কি। ন্যাশনাল পার্কটা গেলে তবেই এটাতে জানা আমি বলবো, নইলে কিন্তু টাকাটা নষ্ট। আর হাতে টাইম নিয়ে যদি ট্রেকিং করেন তবেই কিন্তু মানে কার্টুন টিকিটটা। আমি যেহেতু আর করবো না, টায়ার্ড আছি, তো সেই জন্য যাচ্ছি না। রাস্তাঘাটটা দেখুন, মানে রাস্তাঘাটটা দারুণ, পুরো জঙ্গল কিন্তু চারিপাশে, হেভি লাগছে। মাঝখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি টাড়ি আসছে, খুবই সুন্দর, পুরো রেন ফরেস্ট টাইপের মনে হচ্ছে জায়গাটা, কিন্তু এটা কিন্তু রেন ফরেস্ট নাম যতদূর জানি। এই যেটা হচ্ছে ক্যাডবার ন্যাশনাল পার্কের পার্কিং আর এন্ট্রি এখান দিয়েই। আগে যে টিকিটটা কেটে নেন, মানে 80,000 দিয়ে টিকিটটা কাটলে কিন্তু এখানে ঢুকতে পারবেন। আর এখানে মেনলি আছে হচ্ছে পিকটা, যে পিকটা আপনি ক্লাইম্ব করতে পারেন, সেখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু এই সময় সেরকম ভিউ পাবো না, আর আমার ইচ্ছেও করছে না উপরটা উঠতে, তো এখান থেকে আমি ব্যাক করে যাবো। সামনে দিয়ে ভাবছি যাই একবার গিয়ে দেখে আসি কী আছে। কোনো গ্রাম টাম থাকলে সেখানে একটু এক্সপ্লোর করবো, নতুনত্ব কিছু দরকার। এখানে এক ধরনের বাদর টাইপের পাওয়া যায়, বাদর বা লেমুর বা হনুমান যাই বলুন না কেন, যেটা নেই খুব রেয়ার, 50-60টাই রয়েছে আর কি। তো সেটাকে দেখতে পাওয়া খুব লাকি ব্যাপার, কিন্তু আমার অত লাক ভালো নেই আর এখন যাচ্ছিও না। তো আপনারা আসলে এক্সপ্লোর করতে পারেন, ভালো হয়তো লাগবে জায়গাটা। কিন্তু হ্যাঁ, ট্রেকিংটাই হচ্ছে মেন এখানে, আর কিন্তু সেরকম কিছু নেই সত্যি বলতে, যেটা 2 থেকে 3 ঘন্টা লেগেই যাবে। নর্মাল পেসে 3 ঘন্টা লাগে উঠতে নামতে, খুব ফাস্ট যদি বিদেশিদের মন করেন তাহলে হয়তো 2 ঘন্টায় হয়ে যাবে। ভাবলাম দাঁড়িয়ে একটু আরেকবার দেখাই আপনাদের রাস্তাটা। ওহ, এখান দিয়ে রাইড করে করে এত ভালো লাগছে কি বলবো। আপনারা এখানে আসলে কিন্তু একটা স্কুটার নিন এরকম। আর আমি সামনে একটা দেখলাম একটা বে আছে, মানে যেখান থেকে ফেরি ঘাট আর কি, সেখান থেকে ফেরি ছাড়ে অন্য আইল্যান্ডের জন্য, মানে মেন ল্যান্ডের জন্য। সেটা ওই ন্যাশনাল পার্ক থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে, তো সেদিকেই যাচ্ছি। রাস্তাগুলো চালিয়ে হেভি লাগছে। আপনাদের মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি, গোপ্রোটা লাগাইনি তো সেই জন্য। খুব সুন্দর, খুব সুন্দর, ঠান্ডা আছে কিন্তু, বেশ ঠান্ডা লাগছে, ভালো ডিসেম্বর মাসে। তো জিনিসপত্র নিয়ে আসবেন এই শীতকালে আসলে। ক্যাডবা কিন্তু ঠান্ডা হয় এখানে, ভালো টেম্পারেচার আছে আর কি কমের দিকে। এইটা মাঝখানে কোনো ছোটো ছোটো একটা গ্রাম টাইপের লাগছে আমার, যেটা আপনার দেখাতে আসছিলাম। এরকম এক জায়গায় আরেক জায়গায় মাঝখানে আর কি এরকম অনেক গ্রামগঞ্জ আছে, সুন্দর, বেশ ভালো লাগছে, একদম লোকাল পরিবেশ এখানে। এইগুলোই তো এক্সপ্লোর করার চেষ্টা করছি। সামনে একটা কেভও আছে যত শুনতে পারলাম। এই যে রাস্তায় আস্তে আস্তে আর একটা কেভ দেখতে পেয়ে গেলাম, হোয়া চুং কেভ, যেটা নাকি এইদিকে বলছে, এটা নাকি টুরিস্ট আসলে তবেই এনারা খোলেন। ল্যান্ডস্কেপটা কিন্তু জাস্ট দারুণ দারুণ। এই জায়গাটা দেখুন একবার, এদিকে আমি যাওয়ার চেষ্টা করছি। এদিকে একটা বে টাইপের আছে, এই পাশ দিয়ে দেখলাম বিদেশিগুলো নিচে নেমে গেছে। এই রাস্তাটা যাওয়া যায়, এটা কোথা দিয়ে যায় কে জানে, কিন্তু হ্যাঁ ওই ডেঞ্জার টাইপের রাস্তা আছে, একটা নতুন তৈরি হচ্ছে মনে হচ্ছে। এই বেটার পাশ দিয়ে একটা দেখুন রাস্তা চলে যাচ্ছে, ওইটা ধরে ধরে যাবো।
হেভি লাগবে কিন্তু, ব্যাপারটা খুব সুন্দর লাগছে দেখে। যাওয়া যাক, ওদিকে ফেরি আছে, ওই ফেরির ওখানে যেতে পারলে ফেরি করে নিয়ে ক্রস করে যাওয়া যায় অন্যদিকে। সেটা আমি করবো না, কিন্তু ওখানে গেলে সুন্দর ভিউ পাবো অ্যাটলিস্ট। এখন এই আইল্যান্ডের ফাইনাল বা একদম লাস্ট পয়েন্টটায় চলে এসেছি, বেন ফা জুয়ালিয়ান এরকম কিছু একটা নাম। এটা হচ্ছে একটা ফেরি পয়েন্ট, আর এখান থেকে কিন্তু হালং বে, তারপর হানলা বে, অনেক জায়গার ক্রুজ ছাড়ে এখান থেকে। যখন এখানে এন্ট্রান্সটা নিচ্ছি তখনই আর কি, মানে ঢুকছি আর কি, তখনই দাদা বলছে যে 4 লাখ লোকাল কারেন্সিতে 1 ঘন্টা নেই ঘুরিয়ে আনবে। তো 4 লাখ হচ্ছে 1 ঘন্টার জন্য কোনো মানে হয় না। কালকে এই 5 লাখ দিয়ে ওই সকাল থেকে মানে বেলা থেকে আর কি বিকেল অবধি ওটাই করবো। আপনার জায়গাটা দেখাতে আনলাম, খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। এখন আর মনে হয় না ফেরি চলছে বলে, কিন্তু একটু পরে আর কি ওই বিদেশিদের নিয়ে আর কি যাবে এরা, তো সেটা ওই ভ্যালংয়ের মাঝখান দিয়ে যাবে। আমি বেশি কথা বলছি না, জায়গাটা দেখাই, আপনারা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর একটা আমার অভিযোগ আছে, অভিযোগ বা খারাপ লাগা আছে, সেটা হচ্ছে সব জায়গাতেই দেখছি ইন্ডিয়ানদের নাম না একটু খারাপ হয়ে গেছে। মানে সব জায়গা থেকে ওরা যে এই লোকটা আমাকে যে দেখাচ্ছে যে ওখানে যাবে, সিনসিনারি দেখা তা না, বিদেশি মেয়েরা রয়েছে, এই রয়েছে, মানে এইসব। তারপর হ্যানয়তেই যখন ছিলাম ওই বুম বুম হ্যান ত্যান সব ইন্ডিয়ানের দেখি আর কি খুব দৌড়ে দৌড়ে আসে ওরা। আমাদের নামটা খারাপ হয়ে যাচ্ছে, খুব মানে অনেস্টলি মন থেকে খুব খারাপ লাগে, জানি না কেন। কিন্তু আপনারা যখন আসবেন সবই করুন, যা ইচ্ছে মন চায় করুন, সেটা না, কিন্তু এটিকেটসগুলো ফলো করবেন, যে দেশের নামটা বাইরে ভালো থাকে। মানে এরকম যেন না মনে হয় যে ইন্ডিয়ানরা আসছে ভুলভাল কাজ করতে, যেটা থাইল্যান্ডে হয়ে দাঁড়িয়েছে আর কি। বাজে লাগে একটু, এটাই আর কিছু না। মানে প্রপার একটা ট্রাভেলার হিসেবে জিনিসটা শুনতে বা এরকম যখন পারসেপশন থাকে বাইরের লোকজনদের, তো সেটা একটু খারাপ লাগে। তাই হলে আপনার সাথে শেয়ার করি, এগুলো মেনটেন করবেন, সব জায়গায় ঘুরুন, ইন্ডিয়ান নাম রোশন করুন, সব জায়গাতে গিয়ে নোংরা করবেন না, ভালোভাবে থাকুন, বুঝে শুনে সব কিছু করুন আর কি, এটাই তো। নইলে আমরা পিছিয়ে কোথায় আছি বলুন তো, বিদেশিদের হিসেবে আমরা তো অনেক এগিয়ে গেছি এখন। এই যে এখানে লেখা আছে, এগুলো এদের ভাষায় লিখেছে, তাই বোঝা যাচ্ছে না। আর এইখান দিয়ে দেখুন এই বেটা দারুণ সুন্দর। রোদ থাকলে আরও ভালো লাগতো, কিন্তু এখন যেহেতু রোদ নেই সেই জন্য একটু কীরকম লাগছে, বা সানসেট যদি দেখতে পাওয়া যেত। কিন্তু এখানকার ল্যান্ডস্কেপটা কিন্তু খুব সুন্দর। একটু ওই সাইডে যাই, কটা ছবি টবি তুলি, আসো ছবিগুলো কিন্তু দেখতে পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম ইয়র ঘোষবাবুতে। এটা লোকাল জায়গা, এখানে কিন্তু বিদেশি বা ট্যুরিস্টদের কোনো ভিড়ভাট্টা নেই, কিচ্ছু নেই, একদমই লোকাল জায়গা। কেমন লাগলো এই জায়গাটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। হেভি, আমার তো খুব পার্সোনালি ভালো লাগছে, জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে, কিন্তু নিজের চোখ দিয়ে কিন্তু খুবই ভালো লাগছে। পুরো সবুজ সবুজ চারিপাশে, এই হ্যালং বে বা যেরকম এই স্ট্রাকচারগুলো দেখেন না, যেরকম পাহাড়ের ফরমেশান, জলের মাঝখানে, সেই জিনিসটা পুরো এখানে আছে কিন্তু। সেটা কালকে আরও ডিটেলে আপনার দেখাবো, কিন্তু এখান থেকে বে থেকে বা ধরুন এই পিয়ার থেকে বা এই ফেরিঘাট থেকে কীরকম লাগে সেটা এখন দেখাচ্ছি। সুন্দর সুন্দর, আমার খুব ভালো লাগছে। আমি যে বলছিলাম ওই দিকগুলো দেখুন, দেখেছেন কীরকম পাহাড় পাহাড় হয়ে আছে। এটাই কিন্তু হালং বে বা কাটবা আইল্যান্ডের ফেমাস ফিচার, জলের মাঝখান দিয়ে এরকম পাহাড়, দারুণ। থাইল্যান্ডেও আছে, এদিকে সাউথ ইস্ট এশিয়া এরকম অনেক জায়গাতেই আছে, কিন্তু এই বেতে এটা খুব ফেমাস, এর মাঝখান দিয়ে বোটগুলো যায় সব। এই এখন স্কুটিতে ওঠার পর একবার চেক করে দেখলাম অনেকটা রাস্তা চলে এসছে, একদম আইল্যান্ডে শেষে চলে এসেছি। 22 কিলোমিটার ব্যাক করতে হবে, 4:30 বেজে গেছে, সন্ধ্যে হয়ে এসছে, ঠান্ডাও পড়েছে। তো সেই জন্য ঝামেলা করে এখন ব্যাক করে যাই, গিয়ে পারলে সি বিচটা দেখাচ্ছে, কিন্তু কতক্ষণ লাগবে টাইম বুঝতে পারছি না, তাই মুখটুক ঢেকে নিলাম, কারণ ঠান্ডা আছে, এখন ঠান্ডা লাগছে কিন্তু। তো লেটস গো, যাওয়া যাক। আশা করি এই জায়গাটা ভালো লাগলো আপনাদের। এখান থেকে কিন্তু ফেরি নিয়ে আপনারা ওপারেও যেতে পারেন, সেই অবস্থাও আছে, তো সেটা আমি করছি না এখন। কালকে ভালো করে পুরো ফুল ডে দেখাবো একদম, ফেরি টেরি কী হয় না হয়, ক্রুজ কী হয়। তো এগুলো যাক, রাস্তা কিছু ভালো সুন্দর কিছু পেলে দেখাবো আপনাদের, নইলে বিচের ওদিকে গিয়ে আমার দেখছি কী আছে না আছে। সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে তখন বললাম না এটা কি সাঁকো টাইপের যাচ্ছে একটা, তো ওটা কোনো একটা মন্দিরই আছে, দেখুন বাদিকে একটা মন্দির আছে বা কিছু একটা স্ট্রাকচার আছে, মন্দিরই মনে হচ্ছে আমার। সুন্দর না, কি অপূর্ব। ও, হোয়াট ইজ ইয়োর নেম? My name Hui. হুই? Yeah. And your? My name Yen. Yen? And yours? My name Zia. Nice meeting you. Yeah. From Katba.
এখন অলমোস্ট চলেই এসেছি, আর 5 কিলোমিটার দূরে মনে হচ্ছে। এখন একটা যেমন বসতি ছিল না, যাওয়ার সময় দেখিয়েছিলাম, সেখানে একটা বসতির মাঝখানে চলে এসেছি। স্কুল টুল রয়েছে, সব কিছুই রয়েছে দেখছি। তো সুন্দর জায়গাটা, কিন্তু সব শাকসবজি নিয়ে লোকজন বসছে। বাজার টাজার বসেছিল ছোটো ছোটো, সেগুলো উঠে যাচ্ছে এখন। এখানে স্কুল কলেজ না মনে হয়, স্কুল, বাচ্চারা খেলাধুলা করছে। হ্যালো বাচ্চারা কিন্তু খুব ভালো, বাচ্চাদের সাথে খুব ভালো লাগে। পেছনে একটা বাচ্চারা কুকুর নিয়ে দাঁড়িয়েছিল, হাত নাড়ছিল, বেশ মজাদার। দারুণ সুন্দর সানসেট হয়ে গেছে। এখন অলমোস্ট আর 2-3 কিলোমিটার দূরে এলেই কাশফুল, দেখুন তো, কাশফুল স্টাইলের, কিন্তু কাশফুল নাও মনে হচ্ছে। অলমোস্ট ফিরে গেছি, বিচের দিকে যাবো ভাবছি, দেখে আসি কিছু দেখা যায় নাকি বিচে বিকেল সন্ধ্যার দিকে। এত সুন্দর সানসেটটা আর আকাশের এই কালারটা কিন্তু মিস করা যায় না। তাই কালকে যেখানে রাত্রিবেলা এসেছিলাম সেখানেই চট করে নেমে বললাম আপনাদের দেখানোর জন্য। কি অপূর্ব লাগছে, আলোটা জাস্ট টু গুড। ক্যাটবা বিচে গেলে আমি মনে হয় না এটা দেখতে পারতাম বলে। এটা এই সাইডে আছে, ক্যাটবা বিচটা অন্যদিকে মুখ করা, তো দেখুন আপনারা একবার। সানসেট অলমোস্ট হয়ে গেছে, আলোগুলো সব অলমোস্ট জ্বলেই গেছে। আর এখানে এরকম অপূর্ব ভিউ, দুর্দান্ত লাগছে, দেখার মতন। এই পিয়ারটা আজকে অনেক লোকজন আছে এই সানসেট দেখার জন্য, তাই জন্য আমিও যাচ্ছি একটু। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, এত ভালো লাগছে। এদিকে শহরের আলোগুলো জ্বলে উঠছে, এখনও পুরোটা হয়নি, কারণ 5:30 জাস্ট বাজে। সন্ধে হলেই সব চলে যাবে। এই যে ক্যাটবার্ড যে মেন সিটি সেন্টার, সেখানে চলে এসেছি। চলুন সামনে যাই, সামনে গিয়ে আরেকবার দেখাই আপনাদের। এই যে আমি এখন কাটবা 1 সি বিচে চলে এসেছি। আর এটা একটা প্রাইভেট বিচ টাইপের, এখানে একটা প্রপার্টি আছে ফ্ল্যামিঙ্গো, এটা মনে এখানে 4 স্টার 5 স্টার প্রপার্টি, এদেরই প্রাইভেট বিচ মনে হচ্ছে এটা। কিন্তু জায়গাটা অপূর্ব, অপূর্ব। সন্ধ্যাবেলা লোকজন নেই বা রাতের দিকে লোকজন নেই বলে ভালো লাগছে। ওপরে এক কাকা হেভি স্কিম করছিল যে এরকম 10,000 দাও বাইকের জন্য। আমি বললাম টিকিট বললাম না, টিকিট নেই, কিছু নেই, তুমি দিয়ে চলে যাও এসেই। আমি বললাম থাকতে আমি আর যাবো না বললাম। কাকার একটু মনে ব্যথা লেগেছে, কাকা বলছে এমনি যাও তুমি। টিকিট ফিটিতে থাকে না, এখানে প্রাইভেট প্রপার্টি, এখানে কিসের টিকিট হবে, এখন জাস্ট এমনি পয়সা তুলছে। একটু আপনাদের সমুদ্রের আওয়াজ শোনাই। দূরে যে আলোগুলো জ্বলছে সেগুলো মোস্ট প্রবলি মনে হচ্ছে এগুলো ট্রলারের, হয়তো লোকই নেই একদম। লেজের কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটি আছে, দেখুন। বেকড বারবিকিউ, পক রেবস, নোরি সিউইড, বেকড প্রন উইথ মেল্টেড চিজ। ট্রাই করবো আজকে এগুলো। আগে অনেকগুলো ফ্লেভার খেয়েছি, আজকে একটা এগুলো ট্রাই করি। আজকে মার্কেট থেকে নিয়ে আসলাম, নোনতা খেতে ইচ্ছে করছে। আপনাদের খেয়ে বলছি কোনটা কীরকম। চিপসটা দেখতে নর্মাল পাতলা পাতলা চিপস, কিন্তু উপরে সবুজ সবুজ কি দেওয়া আছে, এটার মধ্যে সিউইড। ভালো কাটে, একটু হালকা মিষ্টি মিষ্টি আছে, একটু মেছো মেছো ব্যাপার আছে একটু। প্রন বা ক্র্যাব চিপসের মতো অত বেশি ওই না, করা না, কিন্তু কিরকম একটা মানে সি ফুড খাচ্ছি মনে হচ্ছে। ভালো খেতে, এটা বেশ ভালো খেতে, কিন্তু ইন্টারেস্টিং। এটা হচ্ছে পক বারবিকিউ রিবস, খেয়ে দেখি। আর মিষ্টি মিষ্টি, এটা মাংস ফ্লেভার আছে, ভালোই। আগেরটা যদি বেটার ছিল, এটা 7 আউট অফ 10। এটা ভালো, স্পাইসি না কিন্তু, লাইট টেস্ট একদম, হালকা মাংসের গন্ধ আর মিষ্টি যেরকম বললাম। ফাইনালি এটা নীল প্যাকেটটা, বেকড প্রন উইথ মেল্টেড চিজ। ভালো খেতে। আর একটা সিউইড টাইপেরই, এটা তো হালকা মিষ্টি আছে, এটা চিজি ব্যাপার আছে, আবার একটা মেচো মেচো গন্ধ পাচ্ছে। এটা বেস্ট কিন্তু, 10 আউট অফ 10। হেভি লাগলো ফ্লেভারগুলো। খাওয়ার পাওয়াটা এক দুষ্কর হয়ে গেছে। এখানে একটা জায়গায় এলাম, সিক্রেট গার্ডেন ক্যাফে রেস্টুরেন্ট লেখা আছে, রিভিউ ভালো, সব কিছুই ভালো, কিন্তু বলছে খাওয়ার এখন রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। অফ সিজন হলে এটাই প্রবলেম, ধরুন এখন খুঁজতে ইচ্ছে করছে না। একই খাওয়ার টেস্ট ফেস্ট নেই, তার মধ্যে আবার কোথায় খুঁজবো।
ওই মিনি মার্কেট থেকে কিছু নিয়ে গিয়ে পাউটি সব খেয়ে নেবো ভাবছি, আর কোনো অপশান নেই, কিছুই নেই রাস্তাতে। তা খুঁজে আসছিলাম যেখানে একটু বার্গার টার্গার পাওয়া যাবে, একটা অন্য টেস্টের কিছু, বাজেই ব্যাপার। ঠিক আছে যাই, মেইন যে স্ট্রিট আছে ওদিকটাতে যাই, ভেতর দিয়ে চলে এসেছি, এখানে কিছুই পাওয়া যায় না। আর একটা রেস্টুরেন্ট দেখলাম সেটাও খোলা, গিয়ে বলছে খালি ড্রিঙ্কস সার্ভ করছি, এখন আর কিছু নেই, মানে কী অবস্থা। যেখানে একটা বানমি টাইপের করে দিচ্ছে, চিকেন এগ এসব মিলিয়ে মিশিয়ে, এটাই খেয়ে নিচ্ছি, আর কোনো অপশান নেই, এখন সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। এগুলো হচ্ছে এই পাউরুটির মধ্যে দিয়ে বানায়, এ 50,000 লোকাল কারেন্সি বলছে। ডিমটা না দিলেই ভালো হতো, জাস্ট এই ক্যাডবারি গেটের অপোজিটে। খেয়ে নিই যাওয়া যাক, কেমন হয় বুঝতে পারছি না, কিন্তু করছে, দেখা যাক। এটা মনে হয় না গরম আছে বলে, কিন্তু গরম করে দিলে ভালো হয়। এই সময় 10টার পর সবই বন্ধ হয়ে যায় এখানে, এটা একটু সমস্যা। যে ব্যাপারটা চলে এসছে, উপরে একটা ডিমের অমলেটও দিয়ে দিয়েছে, ভালোই বেশ, ঠিক আছে, হয়ে যাবে, রাতেই খাওয়াই দিয়ে হয়ে যাবে। চট করে আপনাদের এই 7 আপটা নিয়ে এসেছি, এটা কত 1.5 লিটার, এটা আমার পড়লো হচ্ছে 25,000 লোকাল কারেন্সি, মানে 80 টাকা ধরুন, 80 বা 75 টাকা, ঠিকই আছে। কোন দোকান কিন্তু এগুলোর দামটা বেশি নেয়, তো এটা খেয়াল রাখবেন। এটা স্যান্ডউইচ টাইপের নিয়ে এসেছি, চিজ স্যান্ডউইচ, এটা হচ্ছে 20,000 লোকাল কারেন্সি, 20,000 VND। আর এরকম আগেও বলেছি, যেটা জলের বোতল হচ্ছে 1.5 লিটারের, এটা হচ্ছে 15,000 লোকাল কারেন্সি। তো এই রেটগুলো মনে রাখবেন। ক্যাডবা আইল্যান্ডে কিন্তু দাম একটু বেশি, কারণ যেহেতু এখানে সাপ্লাই মানে কম, ডিমান্ড বেশি, আর একটু রিমোট আইল্যান্ড বলে। হ্যানাই বা হোচিমিনে আশা করি দামটা কম হবে। আর হোটেল থেকে আমি যে বুক করেছি ওটা, সেটাতে মনে হচ্ছে হালকা একটু চুনা লাগিয়েছে, তো ওটা ওরা 5 লাখ লোকাল কারেন্সি বলেছে। কিন্তু আমি একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে, সে বলছে 450। তো আমি সে বললাম, ওরা বলছে না, এই বোট তফাৎ হ্যান তফাৎ অনেক কিছু বলছে, কিন্তু আপনারা কিন্তু যাচাই করে নেবেন, 2-4 জায়গায় জিজ্ঞেস করে নিয়ে তারপর কিন্তু বুক করবেন ফাইনালি, ওটা একটা বেটার অপশান। আমি তো এখানে গাড়িটা হ্যানয় যাওয়ার যে গাড়িটা, সেটা আমি বাইরে থেকে বুক করবো, যেটুকু সস্তা পাওয়া যায় সেটুকুই লাভ। অনেকেই বলেন এই ঘুরে বেড়াচ্ছি, কাজ করছি, খুব ভালো লাগে নো ডাউট, কিন্তু তার সাথে খাটনিটাও আছে, হেক্টিক ব্যাপার স্যাপারও আছে। এই এখনকার টাইম হয়ে গেছে হচ্ছে 12:15, তা এখানে লবিতে বসে কাজ করছি, কারণ ওখানে নেট আসছে না আমার ঘরে। কাল সকাল 6টায় আবার উঠতে হবে, বোটের ক্রুজ আছে, খুব টায়ার্ড লাগছে, কিন্তু কোনো অপশান নেই। এখন কাজ তাড়াতাড়ি শেষ করে উপরে যাই, গুছিয়ে ফুচিয়ে শুতে যাবো। আর গুড নাইট ফ্রম ক্যাডবা আইল্যান্ড।